আচ্ছা, চুম্বক দিয়ে কি সত্যি মাইন্ড কন্ট্রোল করা সম্ভব? প্রশ্নটা শুনলেই কেমন যেন একটা সাইফাই মুভির সিন মনে পড়ে যায়, তাই না? একটা অদ্ভুত রহস্য, একটা উত্তেজনা কাজ করে। তো চলুন এই ব্যাপারটার গভীরে যাওয়া যাক। যদিও এটা একদম সায়েন্স ফিকশনের মতো শোনাচ্ছে, এর পেছনে আসলে কি কোনো বিজ্ঞানসম্মত ভিত্তি আছে, নাকি সবটাই কল্পনা? এই প্রশ্নের উত্তরটা ঠিকঠাকভাবে পেতে হলে আমাদের প্রথমে বুঝতে হবে যে সায়েন্স ফিকশন বা সিনেমাতে আমরা যে মাইন্ড কন্ট্রোল দেখি সেটা আসলে কি, আর তারপর দেখতে হবে বাস্তব বিজ্ঞান ঠিক কতটা এগিয়েছে। এই দৃশ্যটা তো আমাদের সবার চেনা, তাই না? কোনো ভিলেনের মাথায় একটা অদ্ভুত হেলমেট বা হাতে একটা লেজার গান, আর সেটা দিয়েই সে যাকে খুশি তাকে কন্ট্রোল করছে। একেবারে অন্যের ইচ্ছা শক্তিকে পকেটে পুরে ফেলার মতো ব্যাপার। তো সিনেমার জগৎ থেকে বেরিয়ে এবার চলুন আসল বিজ্ঞানের দিকে যাওয়া যাক। কারণ মস্তিষ্ককে কন্ট্রোল বা প্রভাবিত করার কথা ভাবার আগে আমাদের তো জানতে হবে যে এই মস্তিষ্ক জিনিসটা আসলে কিভাবে কাজ করে, মানে এর ভেতরের অপারেটিং সিস্টেমটা ঠিক কী রকম। ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং। আমাদের মস্তিষ্ক আসলে একটা ইলেকট্রোকেমিক্যাল অর্গান। সহজ কথায় এটা বিদ্যুতের ওপর চলে। আর এখানে কিন্তু আসল রহস্যের চাবিকাঠিটা লুকিয়ে আছে। আমাদের চিন্তা, ভাবনা, অনুভূতি এগুলো কোনো জাদু নয়। এগুলো আসলে খুবই বাস্তব, শারীরিক, এক ধরনের বৈদ্যুতিক সিগন্যাল। আর এই বৈদ্যুতিক সিগন্যালগুলো চলাচল করে নিউরনের মাধ্যমে। নিউরন কি? সহজ করে বললে এগুলো হলো আমাদের মস্তিষ্কের নার্ভ সেল। ভাবা যেতে পারে আমাদের মাথার ভেতরে যে সুপার কম্পিউটারটা আছে, নিউরন হলো সেটারই বায়োলজিক্যাল ওয়ারিং বা তার। তো এই সিগন্যালগুলো যায় কিভাবে? ভাবুন তো, একটা নিউরন প্রথমে একটা ইলেকট্রিক্যাল পালস বা স্পন্দন তৈরি করে। সেই স্পন্দনটা নিউরনের শরীর বেয়ে ছুটে চলে যায় একদম শেষ প্রান্তে। আর সেখানে গিয়ে, মানে এক নিউরন থেকে আরেক নিউরনের সংযোগস্থলে কিছু কেমিক্যাল সিগন্যাল তৈরি হয়, যা বার্তাটাকে পরের নিউরনে পাস করে দেয়। এই যে ইলেকট্রিক্যাল আর কেমিক্যাল সিগন্যালের আদান প্রদান, এটা কিন্তু আমাদের মস্তিষ্কে প্রতি সেকেন্ডে কোটি কোটি বার হচ্ছে। অবিশ্বাস্য, তাই না? তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? আমাদের সব চিন্তা, সব আবেগ, সব কাজ, সব কিছুর পেছনেই রয়েছে এই নিরবিচ্ছিন্ন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি। তার মানে যদি কোনো উপায়ে এই বিদ্যুতের প্রবাহকে প্রভাবিত করা যায়, তাহলে তো থিওরিটিক্যালি মস্তিষ্কের কাজকেও প্রভাবিত করা সম্ভব, তাই তো? আর মজার ব্যাপার হলো, এই আইডিয়াটা কিন্তু এখন আর শুধু থিওরিতে আটকে নেই। বাস্তবে এমন একটা টেকনোলজি চলে এসেছে যেটা ঠিক এই কাজটাই করে, মানে বাইরে থেকে মস্তিষ্কের ইলেকট্রিক্যাল সিগন্যালকে প্রভাবিত করে। আর এই প্রযুক্তির নাম হল ট্রান্সক্রেনিয়াল ম্যাগনেটিক স্টিমিউলেশন, বা সংক্ষেপে TMS। তবে না, এখানে সাইফাই মুভির মতো কোনো রে গান বা লেজার ব্যবহার করা হয় না। বিজ্ঞানীরা এর বদলে ব্যবহার করেন একটা হাইলি ফোকাসড আর পুরোপুরি নিরাপদ ম্যাগনেটিক কয়েল। তাহলে এই TMS কাজ করে কিভাবে? আচ্ছা, প্রথমে মাথার ঠিক নির্দিষ্ট একটা জায়গায় একটা ইলেকট্রোম্যাগনেটিক কয়েল রাখা হয়। এরপর ওই ডিভাইসটা থেকে একটা নির্দিষ্ট ছন্দে ম্যাগনেটিক পালস দেয়া হয়। এই ম্যাগনেটিক পালসটা কিন্তু কোনো ব্যথা ছাড়াই আমাদের মাথার খুলি ভেদ করে ভেতরে চলে যায় এবং মস্তিষ্কের টার্গেট করা অংশে একটা খুব ছোট ইলেকট্রিক্যাল কারেন্ট তৈরি করে। আর এই কারেন্টের কারণেই ওই নির্দিষ্ট জায়গায় নিউরনগুলোর অ্যাক্টিভিটি বদলে যায়। ভাবা যায় কোনো সার্জারি ছাড়াই বাইরে থেকে ব্রেনের ভেতরে সার্কিটকে প্রভাবিত করা হচ্ছে। কিন্তু একটা বিষয় পরিষ্কার করে নেওয়া ভালো, এটা কিন্তু ওই সিনেমার মতো কাউকে কন্ট্রোল করার জন্য ব্যবহার হয় না। এর আসল প্রয়োগ হলো চিকিৎসা বিজ্ঞানে। যেমন ধরুন মারাত্মক ডিপ্রেশন, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার বা OCD, এমনকি মাইগ্রেনের মতো কঠিন সব রোগের চিকিৎসায় TMS এখন একটা দারুণ কার্যকরী পদ্ধতি। আর এর রেজাল্ট কিন্তু বেশ অবাক করার মতো। একটা উদাহরণ দিই, যেসব ডিপ্রেশনের রোগী অন্য কোনো ট্রিটমেন্টে, যেমন ওষুধপত্রে ঠিকমতো সাড়া দিচ্ছিলেন না, তাদের মধ্যে প্রায় 60% এই TMS থেরাপির পর চোখে পড়ার মতো উন্নতি লাভ করেন। এটা কিন্তু তাদের জন্য একটা বিশাল বড় আশার আলো, তাই না? তো এতক্ষণে আমরা বুঝলাম যে এই প্রযুক্তিটা বাস্তব এবং এটা কাজও করে। কিন্তু প্রশ্ন হলো, এর সীমা ঠিক কতদূর? চলুন এবার একটু ভবিষ্যতের দিকে তাকাই আর এর সাথে জড়িত কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। তো কল্পনার বাস্তবের পার্থক্যটা যদি এক জায়গায় দেখি, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। একদিকে আছে সায়েন্স ফিকশনের
মাইন্ড কন্ট্রোল, যেখানে মানুষের নির্দিষ্ট চিন্তা, স্মৃতি বা কাজকে কন্ট্রোল করার কথা বলা হয়। আর অন্যদিকে আছে টিএমএস-এর মতো বৈজ্ঞানিক বাস্তবতা, যা দিয়ে মূলত মুড রেগুলেট করা বা কোনো কিছুর প্রতি আসক্তি কমানোর মতো কাজ করা হয়। দুটোর মধ্যে পার্থক্যটা কিন্তু আকাশ-পাতাল। এর জন্যই বিশেষজ্ঞরা এটাকে মাইন্ড কন্ট্রোলের চেয়ে মাইন্ড মডুলেশন বলতে বেশি পছন্দ করেন। মানে নিয়ন্ত্রণ নয়, বরং পরিবর্তন বা পরিমার্জন। ব্যাপারটা অনেকটা একটা অডিও সিস্টেমের ভলিউম নবের মতো। আপনি হয়তো মস্তিষ্কের কোনো একটা অঞ্চলের অ্যাক্টিভিটি বাড়াতে বা কমাতে পারবেন, কিন্তু ওই অঞ্চলটা ঠিক কোন গানটা গাইবে সেটা কিন্তু আপনি ঠিক করে দিতে পারবেন না। আর এই প্রযুক্তি যত উন্নত হচ্ছে, কিছু খুব জরুরি নৈতিক প্রশ্নও কিন্তু সামনে চলে আসছে। যেমন, চিকিৎসার গণ্ডি পেরিয়ে এটাকে কি মানুষের ক্ষমতা বা মেধা বাড়ানোর জন্য ব্যবহার করা হবে? এই শক্তিশালী প্রযুক্তির অ্যাক্সেস কাদের কাছে থাকা উচিত? আর মস্তিষ্কের কার্যকলাপ এভাবে বাইরে থেকে বদলানোর দীর্ঘমেয়াদী প্রভাবই বা কী হতে পারে? এই প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের সবাইকে এখন থেকেই ভাবতে হবে। তাহলে সব আলোচনার শেষে আমাদের সেই প্রথম প্রশ্নে ফেরা যাক, চুম্বক দিয়ে কি মনকে নিয়ন্ত্রণ করা যায়? এক কথায় উত্তর হলো না। কিন্তু মনকে প্রভাবিত করা যায়? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই যায়। এর ক্ষমতাটা বাস্তব, কিন্তু এটা সায়েন্স ফিকশনের মতো মোটেই নাটকীয় নয়, বরং অনেক বেশি সূক্ষ্ম, আর এর মূল উদ্দেশ্য চিকিৎসা। আর এই আলোচনাটা আমাদের একটা খুব বড় প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। প্রযুক্তি যত এগোবে, মনকে নিরাময় করা আর তাকে পুনর্গঠন করার মধ্যে যে সূক্ষ্ম একটা লাইন আছে, সে লাইনটা ঠিক কোথায় টানা হবে? এই প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতই বলে দেবে, কারণ বিজ্ঞান তো সবে আমাদের মস্তিষ্কের বিশাল রহস্যের দরজাটা খুলতে শুরু করেছে।